শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। সংযুক্ত মোর্চার যে জোট ছিল বিধানসভায়, সেই জোটের ভবিষ্যৎ কিন্তু বিষবাও জলে। কারণটা আপনারা জানেন, ইতিমধ্যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বামফ্রন্টের মতনৈক্য চলছে। বামফ্রন্ট একতরফা ভাবে প্রথম দফায় তারা প্রার্থী ঘোষণা করেছে, দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করেছে, তৃতীয় দফায় প্রার্থী ঘোষণা করেছে। তার পরিপ্রেক্ষিতে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু পিছনে 8টি জায়গায় তারা প্রার্থী ঘোষণা করেছে। জোট হবে কি না হবে সেটা কিন্তু এখন সুতোর মতো ঝুলছে। 99% জোট না হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা সবাই আজকে মিনি জোটের একটা দাবি করব। সেই মিনি জোটটা কি মিনি জোট? নওশাদ সিদ্দিকী বলেছিল ডায়মন্ড হাওড়া থেকে দাঁড়াবো, এবং যাদবপুরে ডিওয়াইএফআই নেতা সৃজন ভট্টাচার্য ইতিমধ্যেই যা দাঁড়িয়ে গেছে বামফ্রন্টের। যদি নাকি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হাওড়া থেকে দাঁড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই জায়গায় বামফ্রন্ট প্রার্থী না দেয়, আর যাদবপুরে যেখানে সৃজন ভট্টাচার্য যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গায় যদি আইএসএফ প্রার্থী না দেয়, অন্তত বড় জোট না হলে যদি ছোট জোট হয়ে যায়, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের কপালে দুঃখ আছে। আপনারা জানেন সায়নী ঘোষ, বিখ্যাত সায়নী ঘোষের কপালে কিন্তু দুঃখ আছে। আপনারা জানেন যাদবপুরের মানুষ সঠিক এবং যোগ্য মানুষকে ভোট দেয়। তাহলে লাগাও সায়নী শিবলিঙ্গ কন্ডম, মস্ত বড় বিপদে পড়ে যাবে। এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আজকে ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সদস্য ওইদুল ইসলাম মোল্লা মহাশয়। যদি মিনি জোট হয়ে যায়, ডায়মন্ড হাওড়া টু যাদবপুর, যাদবপুরে আইএসএফ প্রার্থী দেবে না আর ডায়মন্ড হাওড়ায় সিপিএম প্রার্থী দেবে না, তাহলে কি যাদবপুরে যারা বামফ্রন্টের যারা আছে এবং আইএসএফ যারা আছে তারা কি সবাই মানে বামফ্রন্টকে ভোট দেবেন? দেখো, সর্বপ্রথমে একটা কথা বলি, আমাদের ইতিমধ্যে আলোচনা চলছে, আমাদের পার্টির চেয়ারম্যান এবং আমাদের রাজ্য কমিটি তারা আলোচনা করছে, সেটা আলোচনার মাধ্যমে জানানো হবে। তবে সম্ভবত জোটের সম্ভাবনা আছে, সেটা সময় কথা বলবে। এই যে নওশাদ সিদ্দিকী বহু আগে বলেছিল যে আমি ডায়মন্ড হাওড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো, সেই জায়গায় নওশাদ সিদ্দিকী এত পিছিয়ে আসছে, কি বলবে? দেখো, নওশাদ সিদ্দিকী পিছুনি ছেলে না, এবং নওশাদ সিদ্দিকী পিছিয়েও আসে না, ওইসব ভয় করে না, কে কি বলে ওইসব কথা নওশাদ সিদ্দিকী পাত্তা দেয় না। তবে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, আমরা আশা করছি। তবে দল ওনাকে অনুমতি দেবে, খুব তাড়াতাড়ি শিগগিরই আপনারা সবাই জানতে পারবেন। বহু দিন ধরে নওশাদ সিদ্দিকী পঞ্চায়েত ভোটের পরেই বলেছিল যে ওই জায়গায় দাঁড়াবো, সেই জায়গায় ইলেকশন কমিশনার দামামা বাজিয়ে দিয়েছে। তাহলে আর কবে সিদ্ধান্ত হবে চূড়ান্ত? দেখো ভাই, এখন আমাদের রমজান মাস, আমাদের একটা সামনে একটা পার্বণ আছে। এখন তো আমাদের ছেলেরা যদি একটু হইচই করে, ওনারা কেস দিয়ে মিথ্যা কেস দিয়ে ঢুকে দিচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিগত দিন ভাঙড়ে যেরকম করেছিল এবং করছে, এখনো পর্যন্ত করে যাচ্ছে। এই একটা ক্রিমিনালকে ছেড়ে রেখে দিয়ে, আমি জানি না কেন এই ক্রিমিনালটাকে ছেড়ে রেখেছে, আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না, আমার মাথায় কাজ করে না। এই সবসময় 8টা-10টা গাড়ি নিয়েও কি একটা জনপ্রতিনিধি, কোনোদিন 8টা-10টা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়? সেই জন্য কি নওশাদ সিদ্দিকী দেরি করছে প্রার্থী ঘোষণা করতে? অবশ্যই সেটা একটু দেরি করছে, আমাদের চিন্তাভাবনা চলছে। কারণ যেহেতু আমাদের ডায়মন্ড ছেড়ে দেওয়ার কথা হচ্ছে, এবং আমরা যদি ডায়মন্ড আমাদেরকে ছেড়ে দেয়, আমরা ভাঙড় ছেড়ে দেবো। যাদবপুর আপনারা ছেড়ে দেবেন? হ্যাঁ, যাদবপুরে আমরা ছেড়ে দেবো। যাদবপুরে যে ভাঙড়ের যে আইএসএফ যারা কর্মী সমর্থক আছে, তারা কি একদম নাচতে নাচতে সিপিএম কে ভোট দেবেন? দেখো, সেটা আমাদের পার্টি আছে, আমাদের উদ্যোগ কর্মদক্ষ আছে, তারা সেটা বলবে, আমরা সেটা শুনবো। দেখো, পার্টির উদ্যোগ তো কেউ নয়, তবে আমি তো একটা পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে কথা বলছি। যেহেতু এখন আমার কাছে অতটুকু খবর নেই, যতটুকু খবর আছে যে তারা যদি সংযুক্ত হয়, আমরা সংযুক্ত হব। কেন, যেহেতু দেখো বিগত দিন সিপিএম আমাদের পাশে ছিল না বললেই চলে। অ্যাকচুয়ালি সিপিএমকে আমরা পঞ্চায়েতে খুঁজে পাশে পাইনি। আবার এখানে যে পাশে যখন একটা আমরা লোকার চিন্তা ভাবনা করছি, ওনারা সেই আবার গন্ডগোল পাকাচ্ছে। আজকে ওনাদের মতটা আগে ঠিক করুক, তারপরে আমরা ঠিক হব। আপনাদের মাত্র 2% ভোট বিধানসভা এবং পঞ্চায়েত ভোট হয়েছে, সেই জায়গায় আপনারা 20টা 18টা সিট যদি দাবি করেন, কত সম্ভব? একটা কথা বলি ভাই, আমরা যদি পাশে থেকে সরে যাই, সিপিএমরা বুথে মানে এজেন্ট দিতে পারবে না, এজেন্ট বসানোর ক্ষমতা ওদের নেই ভাই। আমি এটা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আমরা যদি পাশে থেকে সরে দাঁড়াই, ওদের এজেন্ট বসানোর মতন কোনো ক্ষমতা থাকবে না। ইদানিং ফুরফুরা শরীফে বৈঠক ছিল, সেই বৈঠকে কি কোনো কথা উঠে এসেছে যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হাওড়া থেকে দাঁড়াবে কি দাঁড়াবে না? দেখো, বইটাকে আমাদের সবকিছু আলোচনা হয়েছে, কম বেশি কিছুটা হয়েছে, প্রাথমিক আলোচনা হয়েছে, আর একটা সিদ্ধান্ত হবে, আমরা ফাইনাল আগামী দিন জানিয়ে দেবো। তবে একটা কথা বলি, আমরা সিপিএমকে আমরা পাশে নিতে চাই এবং আমাদের সঙ্গে থাকুক আমরা চাই। কেন, এই হারমাদ বাহিনী, টিএমসি হারমাদ এবং বিজেপি নামক হারমাদ, এনাদেরকে সরাতে হবে। যদি সিপিএম আমাদের কাছে না আসে, তাহলে আমরা মনে করব বিজেপিকে এবং টিএমসিকে এনারা সমর্থন করছে।
আচ্ছা, এই যে নওশাদ সিদ্দিকী বহু আগে থেকে বলেছে যে আমি ডায়মন্ড থেকে দাঁড়াবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো, সেই জায়গায় যদি ডায়মন্ড প্রতিদ্বন্দ্বিতা না করে তাহলে কি পার্টির মধ্যে কোনো খারাপ প্রভাব পড়বে না, মানুষের মনের মধ্যে একটা খারাপ এফেক্ট পড়বে না? একটা কথা বলি, অবশ্যই ওখানে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, সেটা আমরা সেই ফের বললাম, ওখানে আলোচনা চলছে। আমরা নওশাদ সিদ্দিকী সেটা কথা বলে সত্যি অভিষেককে আমরা কালীঘাটে পাঠিয়ে দেবো, হারিয়ে ওনাকে কালীঘাটে পাঠিয়ে দেবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেদিনে গেছিলাম ডায়মন্ড লোকসভা কেন্দ্রে, সেখানে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় জল করছে, দেয়াল লেখা, সব দেয়ালগুলো দখল করে ফেলেছে। তা আপনারা দেয়াল লিখবেন কবে আর প্রচার করবেন? দেখো, আমরা আইএসএফ এমন একটা জিনিস, এটা মানুষের মধ্যে গেঁথে গিয়েছে। এটা দেয়াল দেয়াল লেখাটা কোনো ফ্যাক্টর নয়, ওটা হলো ট্র্যাক্টর। মানুষটা দেয়াল দেখে ভোট হবে না, মানুষের মনে। তা মানুষের মনে আইএসএফ হলো শান্তিপ্রিয় দল, আইএসএফ হলো শান্তির বার্তা দেয়, ঐক্যের বার্তা দেয়, সৌজন্যতার বার্তা দেয়। আর টিএমসি প্রত্যেকটা মানুষ খুন করা রাজনীতি করে, এরা সর্ব জায়গাতে এরা মানুষ মানুষ খুন করা রাজনীতি করে, এরা প্রত্যেকটা জায়গায় তোলাবাজ। টিএমসি সরকারটা পুরো পা থেকে মাথা পর্যন্ত পুরো চোর। এই যে যাদবপুরে লাগাও সায়নী শিবলিঙ্গ কন্ডম দাঁড়িয়েছে, যদি আপনাদের জোট হয় তাহলে সায়নীকে কি একদম পাঠিয়ে দেবেন? দেখো, সায়নী একটা কথা মনে করা দরকার, সায়নী জানে না যে আইএসএফ কি জিনিস। আইএসএফ কি জিনিস সেটা সায়নী ঘোষ বুঝতে পারবে, লাগাও সায়নী তো বুঝতে পারবে আইএসএফ কি জিনিস। আর বেশি কথা বলবো না ওনার বিরুদ্ধে, উনি তো একটা নাচনেওয়ালি। উনি কি করতে পারে সেটা আমরা ভালো জানি, সেটা আমরা ভালো জানি। ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ কি করে ওনার জবাব দিতে দেবে, শুধু সময়ের অপেক্ষা। এই যে উনি বলছেন আইএসএফ কোনো ফ্যাক্টর নয়, দেখো অবশ্যই আইএসএফ ফ্যাক্টর কি ট্র্যাক্টর সেটা সময় কথা বলবে। উনি বলছে আমরা আইএসএফ টাইএসএফ সব কিছু বুঝি না, তো সেটা সময় কথা বলবে। এই যে আমরা দেখলাম যে ভাঙড়ে ভাঙড়ের যে শাসক দলের স্থানীয় নেতা সংকটে পড়ে গেছে, যিনি সবসময় ভাইরাল বক্তব্য দিতেন, মোদাস্সের, কাইজার আহমেদ, তাদের দেখলাম আন্ডারডগ হয়ে গেছে। আরাবুল ইসলাম ইতিমধ্যেই লোকসভায় আর বেরোতে পারবে বলে মনে হয় না, কি বলবেন এই বিষয়ে? দেখো ভাই, আরাবুল ইসলাম যতক্ষণ সওগাত মোল্লার কথা যে না শুনবে তাকে জেলে ঢুকিয়ে দেবে। আরাবুল ইসলাম কথা শুনেনি, আরাবুল ইসলামকে ঢুকিয়ে দিল। সওগাত মোল্লা পুরো প্ল্যান করে ঢুকিয়েছে আরাবুল ইসলামকে। এখন একটা খয়রুল বলে একটা মোস্তান, তিনি কথা শুনছে, তিনিও যদি না শোনে তানাকেও ঢুকিয়ে দেওয়া হবে। তবে এইসব মোদাস্সের এসব কিছু না, ওসব কোনো ব্যাপার না। ওইসব আমার বিরুদ্ধে বলবে না, কারণ ওইসব মাথা ব্যথা নাই আমার লড়াইটা হলো সম্পূর্ণ সওগাত মোল্লার বিরুদ্ধে। অনেক তুমি রক্ত ঝরিয়েছো ভাঙড়ের বুকে, অনেক মায়ের কোল খালি করেছো। আমি তোমাকে গণতন্ত্র প্রক্রিয়ায় তোমাকে আমি দেখে ছাড়বো। তুমি কত বড় মোস্তান হয়েছো, কত বড় বাপের বেটা হয়েছো, ভাঙড়ের মানুষ জবাব দেবে এবং ক্যানিং এর মানুষও জবাব দেবে। সকাত মোল্লা তো আপনাকে প্রকাশ্য জনসভা মিডিয়া সম্মেলন করে বলেছে যে শহীদুল তো একটা ক্রিমিনাল, 20-25টা মার্ডার কেসে আছে। দেখো কে ক্রিমিনাল, তানার মুখ্যমন্ত্রী মানে তানারই অভিভাবক বলছে তুই তো একটা বোম বাঁধিস আর গুলি বাঁধিস, তুই এই লড়াই করিস। তাহলে আমি কি বলবো, বাংলার মুখ্যমন্ত্রী ওনাকে বলছেন উনি তো একটা বড় ক্রিমিনাল। উনি ক্রিমিনাল না হলে, উনি যদি সত্যিকারের জনপ্রতিনিধি হয়, উনি কেন 8-10টা গাড়ি নিয়ে ছুটে বেড়াবে? উনি জনপ্রতিনিধি, উনি গুন্ডা, ক্রিমিনাল, মোস্তান। উনি এত বড় ওনার সাহস, ওনার হয় কি করে ভাঙড়ের মানুষকে ইউক্রেনের মতন রাশিয়ার মতন যুদ্ধে লাগিয়ে উনি মজা লেচ্ছে? উনি রাজা হবে, রাজা ওনারে করাবে ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ। সওগাত মোল্লা তুমি তৈরি থেকো, আমি তোমাকে হাইকোর্টে তুলবো, তোমাকে কোর্টে দ্বারস্থ হবো। তুমি কত বড় মোস্তান হয়েছো সেই দিনই তোমাকে দেখা হবে, মাঠে খেলা হবে তোমার সাথে আমার। দেখো একটা কথা বলি না, যে সওগাত মোল্লা বলে ওটা গুন্ডা ক্রিমিনাল বলে, আমি ওকে বলি ও পুরো ক্রিমিনাল। সে ক্রিমিনাল বারবার নওশাদ সিদ্দিকী বলে বিজেপির দালাল। বিজেপির কে দালাল আমাদের কাছে খবর আছে। উনি শুভেন্দু অধিকারীর সঙ্গে তলাতে লাইন করছে, তার খবরও আমরা দেখাবো, মানে তার এটাও আমরা দেখাবো আগামী দিন। শুধু তৈরি থাকে, শুধু সময়ের অপেক্ষা। আবারও বলছি, ফের বলছি, ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে যারা চিনিমিনি খেলবে, আমি ওজুর ইসলাম ছেড়ে কথা বলবো না। উনি তো বারবার বলে থাকে যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছে টাকা খেয়েছে, এখন তো আপনি উল্টো কথা বলছেন। দেখো ভাই, এরপরে তো সওগাত মোল্লার পালা। উনি কি করবে, ওনার তো পিঠ মাথাতে ওনার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সেই জন্য উনি তলা দিয়ে শুভেন্দু অধিকারীর সাথে লাইন করছে। এটা সময় কথা বলবে আগামী দিন। এই সামনে লোকসভা ভোট, গত বিধানসভা 21 সাল এবং 23 সালে যে পঞ্চায়েত ভোটে একাধিক এখানে গন্ডগোল সৃষ্টি হয় এই ভাঙড়ে, ফের সামনে লোকসভা ভোট, যদি গন্ডগোল হয় কি পদক্ষেপ নেবেন আপনারা? দেখো, সব থেকে এই গন্ডগোল করার মূল মালিক হলো তো এখানে সওগাত মোল্লা। এবং এই সওগাত মোল্লা অবজারভার হওয়ার পর থেকে একটু দেখুন ভাঙড়ের মানুষ এবং যারা জ্ঞানীগুণী মানুষ তারা একটু ভেবে দেখুন যে সওগাত মোল্লা অবজারভার হওয়ার পর থেকে একের পর এক লাশ পড়ছে, মারামারি, খুনোখুনি, হানাহানি করছে। আমি চাই অবিলম্বে সওগাত মোল্লাকে এখান থেকে বাদ দিয়ে বয়কট করে মানে তাকে জেল খাটানো হোক। তা যদি না হয় সাধারণ মানুষ আগামী দিন শান্তিতে থাকতে পারবে না। তার কারণ এই ভাঙড়ে আগামী দিন আপনারা দেখলে বুঝতে পারবেন যত মায়ের কোল খালি করেছে এই সওগাত মোল্লা। এবং সওগাত মোল্লার বিরুদ্ধে নটোরিয়াস একটা ক্রিমিনাল, তিনি একটা ক্রিমিনাল। তা সেই ক্রিমিনাল তো এরকম কাজ করবে। তা আমি বলতে চাইছি যে বাংলার মুখ্যমন্ত্রী কেন এত নীরব? সন্দেশখালী মতন জায়গা বাংলার মুখ্যমন্ত্রী কেন আসেনি? ভাঙড়ের মতন জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী কেন আসেনি? তিনি তো বলে আমি মা মাটি মানুষের সরকার।
তাহলে এই কি মামাটি মানুষের সরকার? সন্দেশখালীর কথা বলেছেন, সেখানে বিজেপির তরফ থেকে রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে এবং আইএসএফ এর তরফ থেকে শহীদুল ইসলাম এবং টিএমসি শাসক দলের পক্ষ থেকে হাজি নুরুল। কে বড় ফ্যাক্টর বলে মনে করছেন সামনে লোকসভা? দেখো, আমরা ওইসব হাজি নুরুল ফুরুল আমরা ফ্যাক্টর মনে করি না। আমাদের ওখানে শহীদুল ইসলাম জিতবে, সাধারণ মানুষকে ওখানে শহীদুল ইসলামকে জিতিয়ে ওনাকে দিল্লি পাঠাবে, আমরা সেই আশা রাখছি। আগামী দিন আমাদের বড় জয়লাভ হবে ওখান থেকে। এই যে 8টা প্রার্থী আপনারা করেছেন লোকসভা যে ভোটের জন্য, এই প্রার্থী কতটা আশাবাদী, আপনারা কটা সিটে জিততে পারেন বলে মনে করছেন? দেখো ভাই, আমরা মানুষের যেভাবে সাড়া পাচ্ছি আমরা 8টাতেই জয়লাভ করব। তবে একটা কথা বলি বন্ধু, সবে তো শুরু, সময় ধরো, শুধু সময়ের অপেক্ষায় আছি। আমরা 8টাতে জয়লাভ করব।